আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে যে কোনো মুহূর্তে মোদির পতন, ৩ কৌশলে বাজিমাত তরুণদের। আচ্ছা, একবার বলুন তো, কল্পনা করতে পেরেছিলেন ১ সপ্তাহ আগেও যে এই ধরনের একটা পরিণতি নরেন্দ্র মোদি এবং তার বিজেপির হতে পারে? দিল্লির মসনদ তো এখন কম্পমান, যে কোনো মুহূর্তে খান খান হয়ে যেতে পারে। দড়ি ধরে ১২ টান রাজা হবে খান খান, এরকম অবস্থা আর কি। বাংলাদেশের তরুণদের যে আন্দোলন, বাংলাদেশের ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্ফুলিঙ্গ ছড়িয়ে গেল গোটা ভারতবর্ষে। কিভাবে সম্ভব? এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং পর্যালোচনা হয়েছে। এই ককরোচ নাম দিয়ে তরুণরা যে আন্দোলন শুরু করেছে, তার আগে তারা অনুপুঙ্খভাবে বাংলাদেশের জুলাই আন্দোলনকে পর্যালোচনা করেছে, বিশ্লেষণ করেছে যে এই দেশের তরুণরা কিভাবে সফল হলো, কিভাবে ধাপে ধাপে এক দফাতে গেল এবং সরকার ক্ষমতাচ্যুত হতে বাধ্য হলো। এই বিষয়গুলো তাদের স্টাডির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তো এই মুহূর্তে কি হচ্ছে দিল্লিতে? ভয়াবহ ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। ইন্টারনেট বন্ধ, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে, অঘোষিত কারফিউ চলছে, মনে হচ্ছে যুদ্ধ। একদিকে খালি হাতে শান্ত তরুণ তরুণীরা রাজপথে অবস্থান করছে, অন্যদিকে পুলিশের নির্মম নিপীড়ন, টিয়ার গ্যাস, জলকামান, হামলা। এরপর তাদের সঙ্গে যুক্ত হয়েছে বজরং, শিবসেনা এবং আরএসএস এর কর্মীরা। তাদেরকে দিয়ে এই আন্দোলন স্তিমিত করারও অপকৌশল করছে। ঠিক বাংলাদেশে জুলাইয়ে ধাপে ধাপে যে ধরনের কর্মসূচি দিয়েছিল তরুণরা, একই ধরনের কর্মসূচি তারা দিয়েছে। পাশাপাশি কাকতালীয় ব্যাপার হলেও আপনারা হয়তো খেয়াল করেছেন যে বাংলাদেশের সরকার এই কোটা বিরোধী আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে বা আন্দোলনকারীদের বিরুদ্ধে যে ধরনের আচরণ করেছিল, একেবারে হুবহু নরেন্দ্র মোদী সরকার একই ধরনের আচরণ করছে। এটা একদম অবাক ব্যাপার, মানে অকল্পনীয় বলা যায়। বাংলাদেশের সরকারের এইসব আচরণের পরেও তো নিজেদের গদি টিকাতে পারেনি, তাহলে নরেন্দ্র মোদী সরকারের অবশ্যই এই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে শিক্ষা নেবার কথা ছিল। জুলাইয়ের সময় কি কি সিদ্ধান্ত নিয়েছিল হাসিনা, সেইগুলোই তো পুনরাবৃত্তি হচ্ছে এখন দিল্লিতে। তো যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তের খবর হচ্ছে নরেন্দ্র মোদী প্রস্তাব দিয়েছেন আলোচনার তরুণদের। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আবেদন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। প্রত্যাখ্যান করে ভারত জুড়ে পুলিশি সহিংসতার শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়াতে এবার দেশব্যাপী, মানে সারা দেশের প্রত্যেকটা রাজ্যে বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি, সিজিপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি শুক্রবার এই কর্মসূচিতে অংশ নিতে দেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। এক্সের ওই বার্তায় বলা হচ্ছে যে আয়োজকদের উদ্দেশ্যে বলা হয়, প্রতিটি সমাবেশের সম্মুখ ভাগ থেকে শিক্ষার্থীদের মূল দাবিগুলো যেন স্পষ্টভাবে শুনানো হয়। একই সঙ্গে কর্মসূচির সার্বিক অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলো সহজ করতে বিভিন্ন ছাত্র সংগঠন ও অন্যান্য সংশ্লিষ্ট দলগুলোকে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করারও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সিজেপির এই বিক্ষোভের ডাক এমন সময়ে এলো যখন প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে ভারতের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে ইতিমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী দলের শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। ভারতে চলমান আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি। দলটির দাবি, কেন্দ্রীয় মন্ত্রীরা আন্দোলন স্থল দিল্লির যন্তর মন্তরে এসে আলোচনা করবেন অথবা কোনো নিরপেক্ষ স্থানে বৈঠকের আয়োজন করতে হবে, এমনই শর্ত দিয়েছে আন্দোলনকারীরা। নরেন্দ্র মোদী যখন আহ্বান জানিয়েছে তার বাসভবনে আন্দোলনকারীদের যাবার জন্য, তখন আন্দোলনকারীরা বলছেন আপনারা যন্তর মন্তরে আসুন অথবা অন্য কোনো স্থানে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, যিনি আবার বিজেপির সভাপতি, সিজেপি নেতাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানান। তবে দলটির নেতারা এই প্রস্তাব গ্রহণ করেননি।
এই খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলন উত্তাল হয়ে পড়ে দিল্লিতে। সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা বলেন, মন্ত্রীরা জানিয়েছেন মানুষ ক্ষুব্ধ থাকায় তারা যন্তর মন্তরে আসতে পারবেন না। আমরা বলেছি আমাদের সময় নষ্ট করবেন না। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনরত তরুণ নেতাদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও চলমান আন্দোলনের বিষয়টি সরকারের কাছে মর্যাদার কোনো বিষয় নয়। তিনি জানান, জেপি নাড্ডা ও তিনি যে কোনো সময় আলোচনায় বসে প্রস্তুত এবং এজন্য যে কোনো সময় সীমার বাধ্যকতা নেই। তবে সিজিপি নেতারা জানিয়েছেন যে সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করছেন না। তাদের দাবি, বৈঠক হলে তা অবশ্যই নিরপেক্ষ কোনো স্থানে হতে হবে। এদিকে আন্দোলনের অন্যতম মুখ ও সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক অসুস্থ হয়ে সাময়িক বিশ্রামে যাওয়ার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি জানান, কিছু সময়ের জন্য তিনি আন্দোলন স্থল থেকে দূরে থাকবেন, তবে সন্ধ্যার মধ্যে আবারও যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরে আসবেন। অভিজিৎ দীপক সহ বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে দিল্লিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করেছিল। তবে বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ করেছেন। প্রিয় দর্শক, এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউডের তারকারাও বিবৃতি দিচ্ছেন। ইতিমধ্যে অনেকে বিবৃতি দিয়েছেন। সালমান খান বিবৃতি দিয়েছেন, বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন তিনি বিবৃতি দিয়েছেন, শাবানা আজমি তিনি তো বরাবরের মতো আন্দোলন স্থলেই আছেন। এছাড়া বিভিন্ন বয়সী রাজনৈতিক নেতারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন এবং অবাক ব্যাপার হচ্ছে, শিবসেনার উদ্ধব ঠাকরে তিনিও এই আন্দোলনে এসে সংহতি জানিয়েছেন। যে ঘটনাগুলো ঘটছে, আমি বলেছি যে তিনটি কৌশলে আসলে তরুণরা বাজিমাত করছে। সেই তিনটি কৌশল কি? একটি কৌশল হচ্ছে, কোনোভাবেই তারা সহিংসতার দিকে যাবে না। দেখুন, পুরো আন্দোলনে একদম শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল তরুণ তরুণীরা, কিন্তু গতকাল থেকে আমরা দেখছি যে পুলিশ মারমুখো হয়েছে, ব্যাপক সহিংসতা চালাচ্ছে আন্দোলন স্থলে পুলিশ। আর তরুণরা কেবল টায়ার জ্বালিয়ে এর প্রতিবাদ করছে, কিন্তু পুলিশকে আক্রমণ করা, পুলিশের গায়ে আঘাত করা, অস্ত্র ছিনিয়ে নেয়া, এই ধরনের ঘটনা কিন্তু তরুণরা ঘটায়নি। উপরন্তু আজকের যে দৃশ্যপট আমরা দেখলাম, বিভিন্ন রাজ্য থেকে ইসকনের কর্মীদেরকে পাঠানো হচ্ছে দিল্লি অভিমুখে। তারা মোটর বাইক চালিয়ে দিল্লিতে এই আন্দোলনকারীদের উপর আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর বাইরে পুলিশের পাশাপাশি এক ধরনের বাহিনী নামানো হয়েছে, যারা সাদা পোশাকে অবস্থান করছে, যারা তরুণদেরকে ব্যাপক শারীরিক নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এটা হলো তরুণদের প্রথম কৌশল। দ্বিতীয় কৌশল হচ্ছে ধাপে ধাপে কর্মসূচিকে ত্বরান্বিত করা। দেখুন, গত দুদিন আগেও কিন্তু এই তরুণরাই জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন। তারা বৈঠকের জন্য জেপি নাড্ডার বাসভবনে গিয়ে 2 ঘন্টা বসেছিলেন, তবুও জেপি নাড্ডা আসেননি। 2 ঘন্টার পরে তিনি রাজি হয়েছেন বৈঠক করতে। তো এই নমনীয়তাটা তরুণরা দেখিয়েছেন। কিন্তু এখন দেখুন, সেই সময় জেপি নাড্ডা তো তরুণদের মূল যে দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেটি মেনে নিতে পারতেন। এটির বিষয়ে এত কঠোরতার কিছু তো ছিল না, যেহেতু প্রশ্নপত্র ফাঁস 155 বার হয়েছে ইতোমধ্যে। তো এই দাবি মেনে নিলেই তো আন্দোলন স্তীমিত হয়ে যেত। কিন্তু সরকার অনড় যে না, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করালে আমাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে। যার ফলে কি হলো, এখন জেপি নাড্ডা সহ আরো 3 জন মন্ত্রী তরুণদের আলোচনায় বসার আহ্বান জানালেও তরুণরা কিন্তু বেঁকে বসেছে। হ্যাঁ, এখন পর্যন্ত তরুণদের তরফ থেকে নরেন্দ্র মোদীকে কেবল ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, কিন্তু তাকে পদত্যাগ করার জন্য কর্মসূচি দেওয়া হয়নি। বাংলাদেশে যেমন হয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, এই যে 9 দফার যে আন্দোলন ছিল সেখানে কিন্তু এটাই ছিল, পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে, অন্যান্য অনেক বিষয় ছিল। ঠিক একই রকম করে তরুণরা ধাপে ধাপে এগুচ্ছে। প্রথমে ছিল যে শুধুমাত্র শিক্ষামন্ত্রী পদত্যাগ, পরে আমরা দেখলাম যে না, নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রীকেও ক্ষমা চাইতে হবে, আর এখন তরুণরা আলোচনায় বসতেই চাইছে না। একদিনের মধ্যেই এই অবস্থার পরিবর্তন ঘটবে।
তরুণরা নরেন্দ্র মোদীরই পদত্যাগ চাইবেন এবং নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে তারা মার্চ করবেন। আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে যে সারা দেশে সব রাজ্যগুলোতে বিক্ষোভ, এর একদিন পরেই এই ধরনের কর্মসূচি চলে আসতে পারে যে চলো চলো দিল্লি চলো, নরেন্দ্র মোদীর বাসা অভিমুখে চলো, বাংলাদেশে যেমনটি হয়েছে। তখন কিন্তু শেষ রক্ষা আর সম্ভব হবে না। তো অনেকেই বলছেন যে তরুণরা প্রথমত হচ্ছে সহনশীল থেকেছে, দ্বিতীয় হচ্ছে ধাপে ধাপে কর্মসূচি দিয়েছে, আর তৃতীয় হচ্ছে তরুণরা তাদের আন্দোলনের নিয়ন্ত্রণটা তাদের হাতেই রেখেছে, অন্য কারো হাতে দেয়নি। দেখুন এখানে কংগ্রেসের নেতারা এসেছেন, রাহুল গান্ধী এসেছেন, এরপর প্রিয়াঙ্কা গান্ধী এসেছেন, এরপর আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, উদ্ধব ঠাকরের কথা বললাম, বামপন্থী নেতারা গিয়েছেন, কিন্তু আন্দোলনের মূল যে রশ্মি সেটা তরুণরা তাদের হাতেই রেখেছে এবং খুব ঠান্ডা মাথায় বুদ্ধিবৃত্তিক পদ্ধতিতে তারা এগুচ্ছে। এই তিনটি কারণে বাজিমাত করবে বলে মনে করা হচ্ছে এই ককরোচ জনতা পার্টির আন্দোলন। দেখুন ইনকিলাব জিন্দাবাদ এই উপমহাদেশের কমপক্ষে ৩০০ বছর ধরে চলে আসা স্লোগান। এই স্লোগান কিন্তু বাংলাদেশের গণ অভ্যুত্থানে পুনরুজ্জীবিত হয়। সেই স্লোগান এখন আবারও ছড়িয়ে গেছে পুরো ভারতবর্ষে। আসলে বিপ্লবের চেতনা কোনো সীমানা মানে না, কোনো নির্দিষ্ট স্থানে স্থির থাকে না, বরং অনুপ্রেরণা দেয়, ছড়িয়ে যায়। বাংলাদেশের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ঠিক একই পন্থায় একই কৌশলে সেখানেও হচ্ছে। আর বাংলাদেশের সেই হাসিনা সরকার যে ধরনের আচরণ করেছিল আন্দোলনকারীদের সঙ্গে, নিপীড়ক হিসেবে নরেন্দ্র মোদী সরকার একই ধরনের আচরণ করছে, তারা ন্যূনতম শিক্ষা গ্রহণ করেনি। আমি তো ভারতের পশ্চিমবঙ্গে আমাদের বিজেপির নেতা দিলীপ ঘোষকে খুব রুচিশীল মনে করেছিলাম, কিন্তু খুবই দুঃখের বিষয় তিনি এই আন্দোলন নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে এগুলো হচ্ছে নেপাল, পাকিস্তান বা বাংলাদেশ থেকে আমদানি করা অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র। তারা ভারতকে পাকিস্তান এবং নেপাল বা বাংলাদেশের মতো অস্থিতিশীল করতে চায়। এটা হচ্ছে দিলীপ ঘোষের মন্তব্য। কিন্তু দিলীপ ঘোষ যদি চোখ খুলে দেখতেন যে তার দেশের জনগণ ফুঁসে উঠেছে, যে দেশের জনগণ তাকে ভোট দিয়েছে, যে দেশের জনগণের ট্যাক্সের টাকায় তার সরকার পরিচালিত হচ্ছে, আসলে ক্ষমতায় গেলে মানুষের চোখ অন্ধ হয়ে যায় আর হৃদয়ে সিল পড়ে যায়। এরকমটি হয়েছে শাসক গোষ্ঠীর। যাই হোক প্রিয় দর্শক, আগামী ৭২ ঘন্টার মধ্যে অনেক অকল্পনীয় ঘটনা আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর, আল্লাহ হাফেজ।